গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদরেনের তৃতীয় পর্ব। আজ ধীরে ধীরে চিঠিটা নামিয়ে রাখল গডউইন, তারপর চোখাচোখি করল সবার সঙ্গে। ফাজলামি, নির্ঘাত ফাজলামি, বলে উঠল উলফ। নিশ্চয় চাচার সঙ্গে কেউ মস্করা করছে। ওই চিঠির একটা বর্ণও আমি বিশ্বাস করি না। কেউ কোনো জবাব দিল না। স্যার অ্যান্ড্রু কাপা হাতে বাক্সের রেশমি কাপড়টা সরালেন। পর মুহূর্তে বিস্ময়ের ধ্বনি বেরিয়ে এলো সবার কণ্ঠ থেকে। চোখের সামনে ঝলমল করছে হাজারো মণিমুক্তা, লাল, নীল, সবুজ, সাদা, কত না রঙের ঝলকানি। এমন রত্নরাজি এসেক্সে কেউ কখনো দেখেছে বলে মনে হয় না। এক নজরেই বোঝা গেল 7 রাজার ধন রয়েছে বাক্সের ভেতর। কি সুন্দর, ফিসফিসিয়ে উঠল রোজামন্ড। হ্যাঁ সুন্দর, গম্ভীর গলায় বলল গডউইন। যে কোনো মেয়ের বুদ্ধি বিবেচনা ঘোলা করে দেওয়ার মতো সুন্দর, যাতে ওই সঠিক সিদ্ধান্ত নিতে না পারে। আর বাক্স থেকে রত্নগুলো বের করতে শুরু করল উলফ। সোনার মুকুট, মুক্তোর মালা, চুনে লাগানো বক্ষবন্ধনী, ইন্দ্রনীলমণির বিছা, রূপার নূপুর, এসব ছাড়াও রয়েছে দামি কারুকাজ করা রেশমি পোশাক, জুতো, আংরাখা ইত্যাদি। সবশেষে রয়েছে সালাদিনের সিলমোহর করা ফরমান। তাতে বালবেক এলাকার শাহজাদি হিসেবে ঘোষণা করা হয়েছে রোজামুন্ডকে। ওতে সম্পত্তির বিবরণ দেখে মাথা খারাপ হবার জোগাড়। 1 বছরের রোজামুন্ড যে পরিমাণ খাজনা পাবে, তা ওরা সবাই মিলে সারা জীবনেও আয় করতে পারবে না। ভুল স্বীকার করছি, বলল উলফ। তামসার পিছনে কেউ এত ধনরত্ন খরচ করে না। তামসা, বললেন স্যার অ্যান্ড্রু। সত্যি তুমি তামসা ভেবেছিলে? আমি তো চিঠির প্রথম লাইন শুনে বুঝতে পেরেছি সালাদিন ছাড়া আর কেউ লেখেনি ওটা। প্রতিটা বাক্যে ওর কণ্ঠ অনুভব করেছি আমি। মহান সালাদিন, আমার এক সময়ের বন্ধু, জুবাইদার ভালোবাসার টানে যার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছিলাম। কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন তিনি, স্মৃতি রোমন্থন করছেন। একটু পর দীর্ঘশ্বাস ফেললে তাকালেন মেয়ের দিকে। কি বলো মা, যাবে সালাদিনের কাছে? রীতিমতো রানীর সম্মান দেয়া হয়েছে তোমাকে। বালবেক এলাকাটা আমি চিনি। লিটানি আর ওরস্টের ধারে চমৎকার এক জায়গা। ইউরোপের অনেক রাজা রানীও নিজের রাজ্য ছেড়ে দেবে অমন জায়গার জন্য। রানী হতে চাও ওখানকার? পালা করে উপহার সামগ্রী আর ফরমানের দিকে তাকালো রোজামন্ড। তারপর সংক্ষেপে কিন্তু দৃঢ় গলায় বলল, না। হাসলেন স্যার অ্যান্ড্রু। ধন্যবাদ মা, রাজি না হয়ে ভালো করেছ। তোমাকে একাই যেতে হতো ওখানে। গডউইনের দিকে ফিরলেন। আমাকে কাগজ কলম দাও। খানিক পরেই সালাদিনের চিঠির জবাব লিখে ফেললেন তিনি। সেটা এরকম: সুলতান সালাদিনের প্রতি স্যার অ্যান্ড্রু ডার্সি এবং তার কন্যার পক্ষ থেকে আপনার চিঠি আমরা পেয়েছি এবং তার জবাবে বিনীতভাবে জানাচ্ছি, যেখানে আছি সেখানে আমরা আমৃত্যু থাকতে চাই। ধন্যবাদ, তবে দামেস্কে যাবার প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছি। আপনার হুমকি প্রসঙ্গে জানাচ্ছি, যে কোনো ধরনের হামলা কিংবা বিপদ মোকাবেলার জন্য আমরা তৈরি আছি। ফলাফল যাই হোক না কেন, উপহারগুলো ফিরিয়ে দিচ্ছি না, কারণ প্রাচ্যের আইন অনুসারে তা আপনার প্রতি চরম অশ্রদ্ধা দেখানো সামিল হবে। আমাদের কাছেই থাকছে ওগুলো, তবে আপনার আমানত হিসেবে চাইলে যে কোনো সময় ফেরত নিতে পারেন। যে স্বপ্ন দেখার ফলশ্রুতি হিসেবে আপনি এই উপহার এবং চিঠি পাঠিয়েছেন, তা কেবলই স্বপ্ন ভেবে ভুলে যান, এই অনুরোধ রইল। আপনার পুরনো বন্ধু এবং তার কন্যা। চিঠির নিচে সই করল দুজনে। তারপর সিলমোহর বসানো হলো। চলো বাক্সটা লুকিয়ে ফেলি, 2 ভাইপোর উদ্দেশ্যে বললেন স্যার অ্যান্ড্রু। বাড়িতে এত ধনরত্ন আছে জানলে ইংল্যান্ডের সমস্ত চোর বাটপার এখানে হানা দেবে।
বাক্সের ভিতর সবকিছু আবার ভরে ফেলা হলো। তারপর নিয়ে যাওয়া হলো স্যার অ্যান্ড্রুর শোবার ঘরে। আলমারির ভিতরে ঢুকিয়ে তালা লাগিয়ে দেওয়া হলো। কাজ শেষ হলে মেয়ে আর 2 ভাইপোর দিকে ফিরলেন বৃদ্ধ নাইট। বললেন, বসো তোমরা, কিছু কথা বলতে চাই। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। তোমাদেরকে কখনো বলিনি সালাদিনের বোন জুবাইদার সঙ্গে কিভাবে আমার বিয়ে হয়েছিল। ওকে হারাবার কথা মনে পড়লেই বুকটা ফেটে যেতে চায়, তাই কখনো স্মৃতিচারণ করিনি, কিন্তু আজ সব খুলে বলতে চাই। জুবাইদার সালাদিন ছিল প্রাচ্যের সম্রাট নুরুদ্দিনের ভাই আইয়ুবের সন্তান। দামেস্ক শহর জয় করার পর নুরুদ্দিন তার ভাইকে তিনি ওখানেই প্রশাসক হিসেবে নিয়োগ করেন। আজ থেকে 23 বছর আগে হারেঙ্ক এর যুদ্ধে গিয়েছিলাম আমি আর আমার ভাই। মুসলিম ফৌজের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে মারা যায় গডউইন আর উলফের বাবা। আমি আহত হই, বন্দী হই মুসলমানদের হাতে। আমাকে ওরা দামেস্কে নিয়ে যায়। আইয়ুবের প্রাসাদে থাকতে দেয়া হয় আমাকে। চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। ওখানেই যুবক সালাদিনের সঙ্গে পরিচয় হয় আমার। দুজনে বন্ধু হয়ে উঠি। জুবাইদার সঙ্গে ওখানে প্রেম হয় আমার। প্রাসাদের বাগানে চুপি চুপি দেখা করতাম আমরা। দিনে দিনে ভালোবাসা গাঢ় হয়ে ওঠে আমাদের, কিন্তু জানতাম কিছুতে আমাদের সম্পর্ক মেনে নেবেন না আইয়ুব। বরং দুজনের ভালোবাসার কথা জানতে পারলে হয়তো গর্দান নেবেন আমার। উপায়ান্তর না দেখে জুবাইদার ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। এক রাতে সবার অগোচরে প্রাসাদ থেকে বেরিয়ে আসি আমরা। দামেস্ক থেকে পালাই। ইংল্যান্ডে পৌঁছলেন কিভাবে জানতে চাইল উলফ। কেউ বাধা দেয়নি? চেষ্টা করেছে, সফল হয়নি, বললেন স্যার অ্যান্ড্রু। জেবেল নামে এক তরুণ শেখকে চিনতাম আমি। ভয়ঙ্কর এক গোত্রের সর্দার, ফ্র্যাঙ্ক নাইটদের মিত্র। লেবাননের মাসায়েফ পাহাড়ের দুর্গে থাকে ওরা। এক যুদ্ধে জেবেলের প্রাণ বাঁচিয়েছিলাম আমি। ও কথা দিয়েছিল প্রয়োজনে যে কোনো ধরনের সাহায্য করবে আমাকে। ওর পারিবারিক আংটিটি আমাকে দিয়েছিল কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে। এই যে সেটা। হাত উঁচু করে দেখালেন বৃদ্ধ নাইট। অনামিকা একটা প্রমাণ সাইজের পাথরসহ আংটি শোভা পাচ্ছে। যাই হোক, পালাবার আগে জেবেলের সাহায্য চেয়েছিলাম আমি, বলে চললেন স্যার অ্যান্ড্রু। প্রাসাদের এক চাকরকে ঘুষ দিয়ে গোপনে আংটি সহ একটা চিঠি পাঠিয়েছিলাম ওর কাছে। ওই আমাকে আর জুবাইদাকে দামেস্ক থেকে বের করে নিয়ে যায়। 12 দিনের মধ্যে বৈরুতে পৌঁছায় আমরা। ওখানেই বিয়ে হয় আমাদের। আইয়ুব তার ফৌজ নিয়ে ধাওয়া করেছিল আমাদেরকে, কিন্তু নাগাল পায়নি। বিয়ে সেরেই জাহাজে চেপে আমরা ইংল্যান্ডে ফিরে আসি। ফেরার আগে আংটিটি আবার আমাকে ফেরত দেয় জেবেল। আর কখনো যোগাযোগ হয়নি সালাউদ্দিনের সঙ্গে? মাথা নাড়লেন স্যার অ্যান্ড্রু। না, তবে খবর পেয়েছিলাম আইয়ুব আর সালাউদ্দিন নাকি শপথ করেছে যে করেই হোক জুবাইদাকে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু সেই সুযোগ পায়নি ওরা। রোজামুনকে জন্ম দিতে গিয়ে মারা গেছে ও। বলতে বলতে আনমনা হয়ে গেলেন তিনি। পর মুহূর্তে গলা খাকারি দিলেন। যাই হোক, এই হলো আমার গল্প। ভেবেছিলাম শপথের কথা ভুলে গেছে সালাউদ্দিন, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল কিছুই ভোলেনি ও। ভাগ্নির কথা নিশ্চয় বদমাস বেঈমান লজেলের মুখে শুনেছে, তাই অস্থির হয়ে উঠেছে রোজামনকে নিয়ে যাবার জন্য। জুবাইদা না হোক, জুবাইদার মেয়েকে নিয়ে নিজের শপথ পূরণ করতে চাইছে। ভয় হচ্ছে আমার, সালাদিন ভীষণ একরোখা লোক, কিছুতেই হাল ছাড়বে না। অন্তত 1 বছর সময় তো পাচ্ছি আমরা, বলল রোজামন। বিপদ মোকাবেলার প্রস্তুতি নিতে পারব। তুমি না যাবার সিদ্ধান্ত নিয়েছ শুনলে
ও 1 বছর অপেক্ষা করবে কিনা সেটাই প্রশ্ন। চিঠির জবাব পাবার আগে তো আর জানতে পারছে না নিকোলাসের দামেস্কে পৌঁছাতে সময় লাগবে। কি জানি, কাঁধ ঝাঁকালেন স্যার অ্যান্ড্রু। আমি ঠিক স্বস্তি পাচ্ছি না। বাঁধের উপর ওই হামলাটা কি করেছিল? চিন্তিত গলায় বলল গডউইন। লজেল নাম বলা হয়েছে ওখানে, কিন্তু ওকে দায়ী ভাবতে পারছি না। যদি সালাদিন সেটার পেছনে থাকে তাও পুরোপুরি মেলানো যায় না। এই চিঠি আমাদের হাতে পৌঁছানোর আগে কেন রোজামনকে অপহরণ করার চেষ্টা করবে সে? স্যার অ্যান্ড্রু গম্ভীর হয়ে গেলেন। নিকোলাসকে ডেকে পাঠাও, আমি কয়েকটা প্রশ্ন করতে চাই ওকে। একটু পরেই যাজককে নিয়ে এলো উলফ। লোকটার মুখে খাবারের কণা লেগে আছে, খাওয়া শেষ করতে পারেনি। কামরায় ঢুকে মাথা নুইয়ে সম্মান দেখালো, তারপর চোখ বোলালো চারপাশে, কামরার খুঁটিনাটি দেখে নিচ্ছে। অনেক দূর থেকে আপনি আমার জন্য একটা চিঠি নিয়ে এসেছেন নিকোলাস, বললেন স্যার অ্যান্ড্রু। প্রশ্ন নয়, জেরা নয়, স্রেফ একটা মন্তব্য। আমি শুধু একটা সিন্দুক নিয়ে এসেছি স্যার, বলল নিকোলাস। ভিতরে চিঠি নাকি কি অন্য কিছু আছে তা জানি না। কথাটা না শোনার ভান করলেন স্যার অ্যান্ড্রু। বললেন, আমি অবাক হচ্ছি এই ভেবে যে আপনার মতো একজন খাঁটি খ্রিস্টান সালাদিনের দূত হতে রাজি হলো কিভাবে? সে তো খ্রিস্টানদের চরম শত্রু। প্রাণ বাঁচানোর জন্য রাজি হয়েছে স্যার, নিকোলাস বলল। সালাদিন যে আমাদের শত্রু তা কে না জানে। এই শান্তির সময়টাতেও খ্রিস্টানদেরকে আটক করেছে, সে বন্দি করছে। আমি ওভাবে আটকা পড়েছি ওর হাতে। তাহলে বলুন স্যার, হিউ লজেলও কি ওর হাতে বন্দি হয়েছে? স্যার লজেল? ভ্রু কুঁচকালো নিকোলাস। বিশালদেহী লোক, লাল মুখ, কপালে একটা কাটা দাগ আছে, সবসময় কালো রঙের আলখাল্লা পরে। আপনি তার কথা বলছেন? তেমনই তো মনে হচ্ছে। ওই লোক তো বন্দি নয়। আমি ওকে 2-3 বার দামেস্কে দেখেছি। সুলতানের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু কেন তা বলতে পারবো না। শুনেছি আমি রওনা হবার 3 মাস আগেই ইউরোপে ফিরে এসেছে তিনি। মুখ চাওয়াচাওয়ি করল গডউইন আর উলফ। লজেন ইংল্যান্ডে। কিন্তু ভাবান্তর হল না স্যার অ্যান্ড্রুর মধ্যে। বললেন, আপনার কাহিনী খুলে বলুন নিকোলাস। খবরদার কিছু লুকাবার চেষ্টা করবেন না। লুকাবার কিছু থাকলে তো, বলল নিকোলাস। আমার কাহিনী বড়ই সাদা মাঠা। জর্দানের ভেতর দিয়ে তীর্থযাত্রায় যাচ্ছিলাম। একদল আরব দস্যু আমাদের উপর হামলা করে। সঙ্গে টাকা পয়সা বা ধনরত্ন কিছু ছিল না। খেপে গিয়ে ওরা আমাকে মেরে ফেলতে চাইছিল। কপাল ভালো, ঠিক তখনই সুলতানের একদল সৈনিক হাজির হয় ওখানে। দস্যুদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায় দামেস্কে। নামেই উদ্ধার, আসলে বন্দি করা হয় আমাকে। কয়েদখানায় পৌঁছছিলাম, হঠাৎ একদিন এক খ্রিস্টানকে উদয় হতে দেখলাম। ওই লজেল না কি যেন নাম বললেন তাকে। সারা সেনদের সঙ্গে লোকটা দারুণ দহরম মহরম। এক সুযোগে তাকে কাছে ডাকলাম, অনুনয় করলাম আমাকে মুক্ত করার জন্য। কয়েকদিন পর সালাদিন দরবারে ডাক পড়ল আমার। ওখানে সুলতান আমাকে মুসলমান হতে বললেন, নইলে মৃত্যুদণ্ড দেবেন। রাজি হলাম না। ফলে আবার কয়েদখানায় ফিরে যেতে হলো। মৃত্যুর জন্য মনে মনে তৈরি হয়ে গিয়েছিলাম, কিন্তু কেউ কিছু বলল না আমাকে। বরং 3 দিন পর আবার ডাক পড়ল দরবারে। সুলতান আমাকে বললেন, বিশেষ একটা কাজ করে দিলে আমাকে তিনি প্রাণ ভিক্ষা দেবেন। একটা সিন্দুক নিয়ে আসতে হবে ইংল্যান্ডে। এসেক্সের হল অফ স্টিপলে পৌঁছে দিতে হবে স্যার অ্যান্ড্রু ডার্সি কিংবা তার মেয়ের হাতে। আমি বললাম, কাজটা করে দেবার বিনিময়ে খালি প্রাণ ভিক্ষাই চাই না। সুলতান যদি আমাকে মুক্তি দেবেন বলে প্রতিশ্রুতি দেন, তাহলেই শুধু রাজি হব। বুঝতেই পারছেন,
প্রস্তাবটা মেনে নিয়েছেন সালাদিন? প্রতিশ্রুতি যে রক্ষা করবেন সুলতান, তার নিশ্চয়তা কি? বলল উলফ। চিঠি নিয়ে ফিরে গেলে যদি আবার বন্দি করে আপনাকে, তখন কি করবেন? সুলতান সালাদিন সম্পর্কে সম্ভবত আপনি কিছুই জানেন না। হাসল নিকোলাস। খাঁটি ভদ্রলোক তিনি, প্রাণ যাবে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না কিছুতেই। কিন্তু আপনি তো ইংল্যান্ডে পৌঁছেই গেছেন, বললেন স্যার অ্যান্ড্রু। এখন আবার চিঠির জবাব নিয়ে দামেস্কেতে ফিরে যাবার দরকার কি? এর পিছনে দুটি কারণ আছে স্যার, বলল নিকোলাস। প্রথমত, সুলতান সালাদিনের মতো আমিও এক কথার মানুষ। ফিরে যাব বলে কথা দিয়েছি, কিছুতেই তার বর খেলাপ করতে পারবো না। দ্বিতীয় কারণ, ভয়। সালাদিন দামেস্কে বসে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারে। তার হাত অনেক লম্বা। ইংল্যান্ডে পৌঁছেছি বলে তার থাবা থেকে বেঁচে গেছি, এমনটা ভাবার কোনো কারণ নেই। যদি বিশ্বাসঘাতকতা করি, উনি কঠিন প্রতিশোধ নেবেন। আপনার গল্প শেষ করুন। গল্প শেষে বলতে পারেন, সুলতানের প্রস্তাবে রাজি হবার পর আমাকে সিন্দুক আর পথ খরচে টাকা দেওয়া হয়। তারপর সশস্ত্র পাহারায় পৌঁছে দেওয়া হয় জোপায়। ওখান থেকে একটা জাহাজে চেপে ইটালিতে পৌঁছেছি আমি। সেখানে হোলি মেরি নামে কালাইগামে আরেকটা জাহাজে চড়ি। কালাই থেকে ডুভার পর্যন্ত আমি একটা জেলে নৌকায় ভাড়া করে এসেছি। ডাঙ্গায় নেমেছি 8 দিন আগে। এরপর একটা গাধা কিনেছি, ওটার পিঠে সিন্দুকটা বেঁধে প্রথমে গেছি লন্ডনে, তারপর এসেছি এখানে। যাতায়াত তো দেখছি বিরাট ঝাক্কি, ফিরবেন কিভাবে? কাঁধ ঝাঁকালো নিকোলাস। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, দেখি উপায় একটা না একটা বেরিয়ে যাবে। আপনার জবাবটা কি তৈরি স্যার অ্যান্ড্রু? হ্যাঁ, এই নিন। সিল দেয়া চিঠিটা তার হাতে তুলে দিলেন বৃদ্ধ নাইট। নিজের আলখাল্লার ভেতরে সেটা ঢুকিয়ে ফেলল নিকোলাস। এই চিঠি, উপহার, এসব কিসের জন্য তার কিছুই জানেন না আপনি, তাই না? জিজ্ঞেস করল গডউইন। জি না, নিকোলাস বলল। তবে আমাকে যারা জোপার বন্দরে পৌঁছে দিয়েছিলেন তারা বলাবলি করছিল সুলতান নাকি অদ্ভুত এক স্বপ্ন দেখেছেন, আধা ইংরেজ আর আধা আরব রক্তের এক মেয়েকে নিয়ে। মেয়েটা তার আত্মীয় বলে শুনেছি। তীক্ষ্ণ চোখে রোজামনকে দেখল সে। একটু অদ্ভুতই বলবো, আমার সামনে দাঁড়ানো এই লেডির মধ্যে আমি সুলতানের ছাপ দেখতে পাচ্ছি। আপনার নজর তো খুব চোখা, বিদ্রুপের সুরে বললেন স্যার অ্যান্ড্রু। যে জামানা পড়েছে তাতে চোখখান খোলা না রাখলে বিপদ, বলল নিকোলাস। মাফ করবেন স্যার, খাওয়া শেষ করতে পারিনি, এখনো পেটে খিদে লেগে রয়েছে। অনুমতি দিলে আমি খেতে চাই। আর হ্যাঁ, রাতটা থাকার জন্য একটু জায়গা দিতে পারবেন? আমি ভোরে চলে যাব। মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলেন স্যার অ্যান্ড্রু। উলফ, ওকে নিয়ে যাও। আপাতত বিদায় নিকোলাস। কাল সকালে যাবার আগে আবার তোমার সঙ্গে কথা বলবো আমি। বাউ করে কামরা থেকে বেরিয়ে গেল নিকোলাস। পিছু পিছু উলফ। গডউইনের দিকে ফিরলেন স্যার অ্যান্ড্রু। তোমাকে একটা কাজ করতে হবে গডউইন। কয়েকজন লোক জোগাড় করো। কাল নিকোলাস রওনা হবার সঙ্গে সঙ্গে ওকে অনুসরণ করবে তুমি। কোথায় যায়, কি করে, লক্ষ্য রাখবে। লোকটাকে মোটেই বিশ্বাস করিনি আমি, কেন যেন ভয়ও হচ্ছে ওকে দেখলে। সালাদিনের দূতের উপর কিছুতেই আস্থা রাখা যায় না, হোক সে যাজক কিংবা অন্য কেউ। আসলে যাজক কিনা কে জানে, বলল গডউইন। সত্যিকার খ্রিস্টান হলে সালাদিনের দূত হতে যাবে কেন? শপথ নিয়ে বড় বড় কথা বলছে, কিন্তু অবিশ্বাসী এক লোকের সামনে নেওয়া শপথের কোনো মূল্য আছে? রোজামন্ড, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় যতটা দেখছি তার চেয়েও ব্যাপারটা অনেক বেশি জটিল, বলল রোজামন্ড। দীর্ঘশ্বাস ফেলল ও। ভাগ্য আর কাকে বলে?
সুলতান সালাদিনের নজর পড়েছে আমার উপর। স্বপ্নে আমাকে দেখেছেন উনি। আমি নাকি যুদ্ধ ঠেকাবো, মানুষের প্রাণ বাঁচাবো। কোন যুদ্ধ? খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে তো সারাক্ষণ যুদ্ধ লেগেই আছে। আমার একার পক্ষে কি সেটা থামানো সম্ভব? আর যদি না পারি, কার পক্ষ নেব আমি? দুটো ধর্মই তো আমার রক্তে মিশে আছে। মাথা নিচু করে ফেলল ও। মাফ করো বাবা, আমার আর কিছু ভালো লাগছে না, শুয়ে পড়তে চাই। ওকে চলে যেতে দেখলেন বৃদ্ধ নাইট। তারপর বললেন, রোজামন্দ বোধহয় ঠিকই বলেছে। বিশাল একটা ঘটনা ঘটতে চলেছে, তাতে আমাদের অংশ নিতেই হবে, চাই বা না চাই। সালাদিনকে খুব ভালো করেই চিনি আমি। ছোটখাটো ব্যাপারে এমন উতলা হয়ে ওঠে না। কি যে হবে একমাত্র ঈশ্বরই জানেন। একটু পরে ফিরে এলো উলফ। বলল, নিকোলাস ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি? একটু অবাক হলেন স্যার অ্যান্ড্রু। খুব ক্লান্ত নিশ্চয়ই, অনেক দূর থেকে এসেছে কি না? এটা অভিনয় হতে পারে। আমাদের সতর্কতার সুযোগে হয়তো পালাবার মতলব করছে। ভয়ের কিছু নেই চাচা, বলল উলফ। আস্তাবলের দরজায় তালা লাগিয়ে এসেছি। গাধাটাকে ছাড়া কোথাও যেতে পারবে না ও। ভালো করেছ। মাথা ঝাঁকালেন স্যার অ্যান্ড্রু। চলো, খাওয়া দাওয়া সেরে নেই, এরপর আলোচনায় বসব। কাল অনেক কাজ আছে আমাদের। পরদিন ভোরে সূর্যোদয়ের 1 ঘন্টা আগে জেগে উঠল গডউইন আর উলফ। বিশ্বস্ত কয়েকজন লোককে আগের রাতেই খবর দেওয়া হয়েছে, তারা এসে পড়েছে। হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল উলফ। 8 ঘন্টা পর যখন হলঘরে গিয়ে এলো, তখন গডউইন ফায়ারপ্লেসের পাশে বসে আগুন পোহাচ্ছে। কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করল গডউইন। নিকোলাসকে জাগাতে? না, বলল উলফ। স্টিপল পাহাড়ের রাস্তায় একজনকে পাঠালাম নজর রাখার জন্য। ক্রিকেট দিকেও পাঠিয়েছে আরেকজনকে। গাধাটাকেও খাবার দিয়ে নাম। হবলা জানোয়ার, লম্বা জার্নি করবে, গায়ে শক্তি থাকা প্রয়োজন। বাহ, অনেক কাজ করে ফেলেছ দেখছি। নিকোলাসকে জাগাবে কখন? সূর্য উঠুক, তারপর ডাকব। পাশাপাশি নীরবে বসে রইল 2 ভাই। কেউ কোনো কথা বলল না আর। চোখ ঢুলুঢুলু করছে। জানালার ভোরের আলো দেখা গিয়েছে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো উলফ। সময় হয়েছে, বলল ও। হেঁটে চলে গেল হলঘরের এক প্রান্তে। পর্দা সরিয়ে ডাকল, নিকোলাস, উঠে পড়ুন, সকাল হয়েছে, হাত মুখ ধুয়ে নিন, নাস্তার ব্যবস্থা করেছি। জবাব দিল না নিকোলাস। ব্যাপার কি, এত গাঢ় ঘুম? বিড়বিড় করল উলফ। পর্দা ঠেলে ঢুকে পড়ল কামরায়। পর মুহূর্তে চেঁচালো, গডউইন, জলদি এদিকে এসো, বেটা গায়েব। ছুটে এলো গডউইন। গায়েব মানে? কোথায় গেছে? নিশ্চয়ই ওর দোস্ত সালাউদ্দিনের কাছে, আর কোথায়? তিক্ত গলায় বলল উলফ। ওই দেখো কিভাবে পালিয়েছে। আঙ্গুল তুলল ও। জানালার পাল্লা হাট করে খোলা, হু হু করে বাতাস ঢুকছে ওখান দিয়ে। পালিয়েছ ভাবছ কেন? বলল গডউইন। হয়তো হাঁটতে বেরিয়েছে, কিংবা গাধাটার পরিচর্যা করতে গেছে। ওটাকে ছাড়া তো আর কোথাও যাবার কথা নয়। মিথ্যে সান্ত্বনা দিচ্ছ নিজেকে, উলফ বলল। কোনো ভদ্রলোক জানালা দিয়ে ঘর থেকে বেরোয় না। চলো, দেখাচ্ছি তোমাকে। আস্থা বলে ছুটে গেল 2 ভাই। দরজা এখনো তালা দেয়া। ভেতরে গাধাটাও আগের মতোই আছে, কিন্তু যাজকের কোনো খোঁজ নেই। ভালো মতো পরখ করতেই বোঝা গেল তালা ভাঙার ব্যর্থ চেষ্টা চালানো হয়েছে খুব সম্প্রতি। মনে হচ্ছে পালাবার ব্যাপারে মনস্থির করে রেখেছিল, গাধাটাকে পাক বা না পাক। মন্তব্য করল উলফ। তবে চিন্তার কিছু নেই, পায়ে হেঁটে বেশি দূর যেতে পারবে না, ধরে ফেলতে পারব। নিজেদের লোকজনকে ডাকল ও। তারপর ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল নিকোলাসের খোঁজে। টানা 3 ঘন্টা তল্লাশি চালালো ওরা, কিন্তু পলাতক যাজকের টিকিটির চিহ্নও খুঁজে পেল না।
যেন বাতাসে মিলিয়ে গেছে লোকটা। শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে এলো হল অব স্টিপলে। বেটা মানুষ না ভূত বুঝতে পারছি না, চাচাকে জানালো উলফ। এভাবে কেউ উধাও হয়ে যেতে পারে তা কল্পনাও করিনি। এর মানে কি চাচা? জানি না, উদ্বিগ্ন কণায় বললেন বৃদ্ধ নাইট, কিন্তু ব্যাপার স্যাপার মোটেই সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। পুরোটাতেই সালাউদ্দিনের পরিকল্পনার ছাপ দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর এক জাল বিছিয়েছে ও, আমরা তাতে আটকা পড়ে গেছি। বেচারা স্যার অ্যান্ড্রু জানেন না, রাতের অন্ধকারে নিকোলাস শুধু পালিয়ে যায়নি, তার আগে পুরো বাড়ির আনাচে কানাচে ঘুরেছে। মাথায় গেঁথে নিয়েছে পুরো বাড়ির নকশা। হল অব স্টিপেলে ঢোকা এবং বেরোনোর সবগুলো পথও দেখা হয়েছে। তারপর রওনা দিয়েছে লন্ডনের উদ্দেশ্যে। সেদিনের পর থেকে অজানা এক আতঙ্ক চেপে বসল বাড়ির প্রতিটি বাসিন্দার উপর। এমন এক বিপদের আতঙ্ক যার স্বরূপ জানা নেই কারো, কোন দিক থেকে সেটা আসবে তা অনুমান করা অসম্ভব। বিপদটাকে মোকাবেলা করার কারো পক্ষে উপায় নেই। অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে কি প্রতিরোধে বা গড়বে ওরা? থমথমে হয়ে উঠল পরিস্থিতি। স্যার অ্যান্ড্রু বলতে শুরু করলেন, এসেক্স ছেড়ে লন্ডনে চলে যাবেন, ওখানে হয়তো কিছুটা নিরাপত্তা পাওয়া যাবে। প্রস্তুতি নিতে শুরু করলেন, কিন্তু আচমকা আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় পরিকল্পনাটা শিখেই উঠল। মৌসুম বদলে গেছে, রাস্তাঘাটের অবস্থা খারাপ। দুর্বল শরীর নিয়ে স্যার অ্যান্ড্রুর পক্ষে যাত্রার ধকল সহ্য করা সম্ভব নয়। রোজামুন্ড বাবাকে ছেড়ে যেতে কোথাও রাজি নয়। ওরা না গেলে উলফ আর গডউইনেরও যাওয়া হয় না। শেষ পর্যন্ত আলোচনা করে ঠিক করা হলো, নববর্ষের প্রথম দিনে আবহাওয়া ভালো হয়ে গেলে ওরা লন্ডনে যাবে। ধীরে ধীরে সময় গড়িয়ে চলল, কিন্তু এর মাঝে উল্লেখযোগ্য কিছু ঘটল না। বৃদ্ধ নাইট তার বন্ধুবান্ধবের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বললেন, কিন্তু কেউই তাতে বিশেষ গুরুত্ব দিল না। সবার ধারণা, বাড়ি ছেড়ে একাকী না বেরোলে নতুন করে ওদের উপর হামলা করার কোনো সম্ভাবনা নেই। কেউ যদি হল অব স্টিপলে আক্রমণ করেও বসে, বাড়ির চাকরবাকর নিয়ে তাদেরকে বেশ অনেকটা সময় ঠেকিয়ে রাখা যাবে। ততক্ষণে পাড়া প্রতিবেশীরা সাহায্য করবার জন্য চলে আসতে পারবে। আসল কথা, কেউ বিশ্বাসই করতে পারছে না ইংল্যান্ডের মাটিতে সুলতান সালাদিন কোনো ধরনের আক্রমণ চালাতে পারে, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায়। যাই হোক, বন্ধুদের আশ্বাসে মোটেই স্বস্তি পেল না স্যার অ্যান্ড্রু। তাই নিয়মিত পাহারার ব্যবস্থা করলেন বাড়িতে। স্টিপল চার্চের মিনারে আলো জ্বালাবারও ব্যবস্থা করা হলো, যাতে শত্রু এলে আলোর সাহায্যে প্রতিবেশীদের সংকেত দেয়া হয়। ক্রিসমাসের সময় ঘনিয়ে এলো, আবহাওয়াও ভালো হয়ে গেল। ঝড় বাদল আর নেই, তবে ঠান্ডা পড়ল ভীষণ। এর মাঝে একদিন প্রায়র ব্রায়ান হাজির হলেন হল অব স্টিপলে। জানালেন ক্রিসমাসের ভোজের জন্য মদ কিনতে সাউথ মিনিস্টারে যাচ্ছেন। হাল ভেঙে যাওয়ায় ওখানে নাকি সাইপ্রাসের এক জাহাজ এসে নোঙর ফেলেছে। জাহাজ ভর্তি রয়েছে সাইপ্রাসের উন্নত মানের মদ, কিন্তু ক্রিসমাসের আগে হাল মেরামতের কারিগর পাওয়া যাচ্ছে না। এর মাঝে টাকার টানাটানি পড়েছে বলে মদের মালিক অল্প দামে সব বিক্রি করে দিচ্ছেন। খবরটা শুনে খুশি হলেন স্যার অ্যান্ড্রু। কম দামে ভালো মদ পাওয়া যাবে, তাই উলফকে পাঠালেন প্রায়রের সঙ্গে সাউথ মিনিস্টার থেকে ওদের বাড়ির জন্য কয়েক বোতল মদ কিনে আনবে। সামনে ক্রিসমাস, অতিথিদের আপ্যায়নের জন্য ভালো মদ চাই। খুশি মনেই রওনা হলো উলফ। এমনিতেই ঘরে বসে অলস সময় কাটাচ্ছিল, আক্রান্ত হচ্ছিল একঘেয়েমিতে। গডউইনের মতো বই পড়ার অভ্যাস নেই ওর। রোজামুন্ড কেমন যেন গুটিয়ে নিয়েছে নিজেকে। ওর সঙ্গে আগের মতো গল্প করার উপায় নেই। বোধহয় ভুলতে পারছে না দু ভাই এখন আর স্রেফ বন্ধু নয়, ওর পানি প্রার্থীও বটে। অদৃশ্য এক দূরত্বের সৃষ্টি হয়েছে ওদের ভেতর। বাড়িতেও দম বন্ধ করা এক পরিবেশ, থমথমে আতঙ্ক বিরাজ করছে। এর মাঝ থেকে মুক্তি পেয়ে বরং খুশি হল উলফ। সাউথ মিনিস্টারে পৌঁছে মদের বণিকের খোঁজ করল ওরা। জবাবে স্থানীয় এক সরাইখানায় যেতে বলা হলো ওদেরকে। ওখানে এক ছোট কামরায় দেখা মিলল লোকটার। ছোটখাটো মানুষ, স্থূলকায়, মদের দুটো পিপের মাঝখানের গদি পেতে বসে আছে, মাথায় একটা লাল রঙের টুপি। তাকে ঘিরে রেখেছে উৎসাহী ক্রেতার দল। চেঁচামেচিতে কান পাতা দেয়,
মদের দাম নিয়ে দর কষাকষি চলছে। তবে নবাগতদেরকে দেখেই উজ্জ্বল হয়ে উঠল বণিকদের দৃষ্টি। গলা চড়িয়ে এসে বলল, হ্যাঁ, চুপ করুন সবাই, ভদ্রতা বজায় রাখুন। পবিত্র এক পুরুষ পদধূলি দিয়েছেন আমাদের মাঝে, সঙ্গে রয়েছে দুঃসাহসী এক নাইট। আমার মদের স্বাদ চাকতে এসেছেন ওরা। এই, কে আছিস? পরিষ্কার দেখে দুটো পেয়ালা এনে দে তো। চুপ হয়ে গেল জনতা। কিছু বলার সুযোগ পেল না প্রায়র বা উলফ। তার আগেই দুটো কাঁচের পেয়ালায় মদ ঢেলে রাখা হলো তাদের সামনে। কি শীতটাই না পড়েছে দেখেছেন? গায়ের উপর শাল টেনে বলল বণিক। ট্রুডিয়াস পাহাড়ে শীতও হার মেনে যাবে। হাসল সে। তো হে ধর্মপিতা, কোন মদটা চাকবেন আগে, লাল নাকি হলুদ? লালটা একটু কড়া, তবে হলুদটার দাম বেশি। কাইরেনিয়ার মদ তো, ওটা স্বর্গের দেবদূত আর মর্তের সন্ন্যাসীদের জন্য আদর্শ পানীয়। নীরবে হলুদ মদের দিকে ইশারা করলেন প্রায়র। চমৎকার পছন্দ আপনার, ভালো জিনিস বেচেছেন। হাততালি দিয়ে উঠল বণিক। শুনেছি পরম পূজনীয় সেন্ট হেলেনেরও প্রিয় পানীয় ছিল ওটা। মানে যখন তিনি ডিসমার ক্রুশ নিয়ে সাইপ্রাসে এসেছিলেন। তুমি তাহলে খ্রিস্টান? মুখ খুললেন প্রায়র। আমি তো বিধর্মী ভেবেছিলাম। কি যে বলেন না! একগাল হাসি দিয়ে বলল বণিক। খ্রিস্টান না হলে মদ বেচতে আসবো কেন? মুসলমানরা কি মদ খায়? ওদের তো জিনিসটা হারাম। শাল সরিয়ে বুকের উপর শোভা পেতে থাকা একটা ক্রুশ দেখালো সে। সাইপ্রাসের ফামাগুস্তার বণিক আমি, নাম জর্জিয়স, গ্রিক চার্চের অনুসারী, যাকে আপনারা বিরুদ্ধবাদী বলে ভাবেন। সে যাকগে, মোটটা কেমন লাগছে ধর্মপিতা? গ্লাসে চুমুক দিলেন প্রায়র। বললেন, চমৎকার, সন্ন্যাসীদের উপযুক্ত পানীয়ই বটে। খুশি হয়ে উঠল বণিক। উলফ লাল মদটা খাচ্ছে দেখে বলল, ওটা কেমন স্যার নাইট? সবখানে পাবেন না। মাবরু বলি আমরা মদটাকে। পরিবেশনের আগে অন্তত 20 বছর পিপে রাখতে হয়। কেশে উঠল উলফ। পেয়ালা খালি হতেই আবার বাড়িয়ে ধরল ভরে দেওয়ার জন্য। এর চেয়ে মন্দ জিনিস খেয়েছি আমি আগে, বলল ও। তার মানে মদ পছন্দ হয়েছে আপনার? সন্তোষ ফুটল জর্জিয়াসের কণ্ঠে। অর্ধদিন তাহলে? এমন সুযোগ বারবার পাবেন না, তাই বেশি করে কিনুন। জমিয়ে রাখলে ক্ষতি নেই, আগামী 100 বছর কিচ্ছু হবে না এমদের। দর কষাকষি শুরু হলো। অনেক বেশি দাম চাইছে বণিক, কিছুতেই তা মানা সম্ভব নয়। হাল ছেড়ে দিয়ে উঠে পড়লেন প্রায়র আর উলফ। তা দেখে জর্জিয়াস বলল, ওরা যদি চাহিদার দ্বিগুণ পরিমাণ মদ কেনে তাহলে সস্তায় দিতে রাজি আছে সে। একটু ভাবল ওরা। বণিকের কথা মেনে নিল। প্রায় 1 ঠেলা গাড়ি মদ ভর্তি কিনতে হবে। নিতে প্রচুর ঝামেলা পোহাতে হবে। ওদের ইতস্তত ভাব লক্ষ্য করে জর্জিয়াস প্রস্তাব দিল, গাড়ি ভর্তি মদ সে নিজ ব্যবস্থায় এসেক্সে পৌঁছে দেবে। এর জন্য আলাদা কোনো পয়সা নেবে না। অসম্মতির কোনো কারণ দেখল না ওরা। রাজি হয়ে গেল। মদের দাম মিটিয়ে দিল জর্জিয়াসকে, নিজেদের ঠিকানা দিল। বণিক বলল, ক্রিসমাসের দিন মদ পৌঁছে দেবে সে জায়গা মতো। বেচা কেনার পালা শেষ হলে সৌজন্য দেখিয়ে 2 ক্রেতাকে 2টি উপহার দিল জর্জিয়াস। প্রায়রকে একটা সিল্কের কাপড় আর উলফকে একটা দামি ছোরা। ছোরাটা হাতল জলপাই কাঠের তৈরি, তাতে একটা সিংহের মুখ খোদাই করা। দেখতে অদ্ভুত সুন্দর, তবে তাতে মনোযোগ নেই উলফের। প্রায়রের কাপড়টা লক্ষ্য করে জানতে চাইল বণিকের কাছে অমন কাপড় আরও আছে কিনা। কতটুকু কাপড় চাই আপনার? জিজ্ঞেস করল জর্জিয়াস। কোনো মহিলার পোশাক বানাতে চান? আশেপাশের লোকজন হেসে উঠল কথাটা শুনে। তাদের দিকে তাকিয়ে খেকি উঠল বণিক। থামো তোমরা, হাসির কি আছে? সাননাইট কার জন্য কাপড় কিনতে চাইছেন তার কি জানো তোমরা? মায়ের জন্য তো হতে পারে, হতে পারে বোন, স্ত্রী বা প্রেমিকার জন্য। এমন সুন্দর কাপড় তো যে কারো শরীরে মানাবে। তোমরা হাসছো কেন? নিজের ভৃত্যের দিকে তাকিয়ে ইশারা করল সে। কয়েক মুহূর্ত পরেই কাপড়ের কয়েকটা থান এনে রাখা হলো উলফের সামনে। খুলে দেখাতে শুরু করল জর্জিয়াস।
সত্যি সুন্দর জিনিস। বিভিন্ন রঙের কাপড় আছে ওতে, রাজকীয় কারুকাজ করা। ক্রিসমাসের উপহার হিসেবে রোজামুন্ডের জন্য এক প্রস্ত সিল্ক কিনল উলফ, তাতে সোনালি সুতোয় তারার নকশা। গর্ডনের কথা মনে পড়তেই কিছুটা অপরাধ বোধে ভুগল। ও তো উপহার কেনার সুযোগ পাচ্ছে না, তাই ফুলের নকশাওয়ালা আরেকটা কাপড় কিনল। গর্ডন চাইলে ওটা রোজামন্ডকে উপহার দিতে পারবে। দাম মেটাতে গিয়ে সমস্যা দেখা দিল। সিল্কের দাম সম্পর্কে ধারণা ছিল না উলফের। দুটো কাপড় কেনার মতো টাকা নেই ওর কাছে। প্রায়রের কাছে ধার চাইল, কিন্তু তিনিও বাড়তি মদ কিনতে গিয়ে সব খরচ করে ফেলেছেন। অবস্থা লক্ষ্য করে হেসে উঠল জর্জিয়াস। বলল, খামোকা দুশ্চিন্তা করছেন স্যার, টাকা নিয়ে তো কি হয়েছে, নিয়ে যান কাপড়। আমি নিজেই তো আসছি আপনাদের মদ পৌঁছে দিতে, তখন না হয় দামটা দিয়ে দেবেন। আপনি বড় ভালো মানুষ জর্জিয়াস। স্বস্তির হাসি ফুটল উলফের ঠোঁটে। অনেক দয়া আপনার, কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। ধন্যবাদ জানানোর কিছু নেই, বলল জর্জিয়াস। ব্যবসার কথা ভেবে দয়া দেখাচ্ছি। আপনার মুখে আমার সুনাম ছড়ালে বেচা বিক্রি বাড়বে অনেক। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার কথা বলবো আমি সবাইকে। আচ্ছা, কাপড় ছাড়া আর কিছু নেই আপনার কাছে? থাকবে না কেন, জাহাজ ভর্তি মালামাল এনেছি আমি সাইপ্রাস থেকে। ওগুলো দেখা যাবে, পছন্দ হলে আরও কিছু কিনব। দুঃখিত, লজ্জিত কণ্ঠে বলল জর্জিয়াস। এখানে আর কিছু নেই, জাহাজে আছে, তবে দোকান বন্ধ করে ওখানে যেতে পারবো না এখন। না না, সংকোচের কিছু নেই, তাড়াতাড়ি বলল উলফ। আপনার দিকটাও তো দেখতে হবে। আচ্ছা, ক্রিসমাসের পর সময় পেলে না হয় আবার আসবো ভাইকে নিয়ে। আপনার জন্য আমার দরজা খোলা থাকবে স্যার, মানে ক্রিসমাসের পর যদি এখানে থাকি আর কি। উপায়ন্তর না থাকায় এখানে নোঙ্গর করতে বাধ্য হয়েছি। হালটা মেরামত করতে পারলেই তাড়াতাড়ি লন্ডনে যেতে চাই। দরকার হলে ওখানেই চলে যাব, হাসি মুখে বলল উলফ। আমরা তাহলে আসি, বললেন প্রায়র। নিশ্চিন্ত মনে চলে যান, বলল জর্জিয়াস। আমি যথাসময়ে আপনাদের জিনিস পৌঁছে দেব এসেক্সে। বিদায় নিয়ে সরাইখানা থেকে বেরিয়ে এলেন প্রায়র, ব্রায়ান আর উলফ। ফিরে এলেন হল অব স্টিপলে। সন্ন্যাসীকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করলেন স্যার অ্যান্ড্রু। খেতে খেতে সাউথ মিনিস্টারের ঘটনা খুলে বলল উলফ। জর্জিয়াসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে ও। সব শুনে হেসে উঠলেন বৃদ্ধ নাইট। বললেন, সাইপ্রাসের ব্যবসায়ীরা অত্যন্ত চতুর, মিষ্টি ব্যবহারের মাধ্যমে ক্রেতা ভোলানোর কৌশল জানে। নিজের অজান্তেই তার শিকার হয়েছে উলফ আর প্রায়র। প্রয়োজনের তুলনায় অনেক বেশি মদ কিনে ফেলেছে। কম দামে পেয়েছে বটে, তাই বলে জর্জিয়াসের লাভ কম হয়নি। ব্যাপারটা বুঝতে পেরে লজ্জা পেল উলফ। সাইপ্রাসের গল্প বলতে শুরু করলেন স্যার অ্যান্ড্রু। অনেক বছর আগে ওখানে গিয়েছিলেন তিনি। সুন্দর দেশ, অতীত রোমন্থনের মগ্ন হয়ে পড়লেন তিনি। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকল তার গল্প। কারো মনে একবারও সন্দেহের উদ্রেক হল না জর্জিয়াস বা তার জাহাজের অসময়ে ইংল্যান্ডে হাজির হবার ব্যাপারে। হওয়া উচিত ছিল। 4 দিন পর ক্রিসমাসের সকাল। আবহাওয়া বেশ খারাপ। স্ট্যানগেটের প্রায়োগিতে যেতে পারেনি স্যার অ্যান্ড্রু কিংবা তার পরিবারের সদস্যরা। তার পরিবর্তে স্টিপল চার্চে প্রার্থনা করেছেন। অনুষ্ঠান শেষ হলে জমিদারি প্রজাদের মধ্যে বন্টন করেছেন নানা রকম উপহার। ঐতিহ্য অনুসারে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন ডার্সি পরিবারে আয়োজন করা নৈশভোজে যোগ দিতে। ঠাট্টা করে যোগ করলেন, বিনে পয়সায় মদ পেয়ে কারো মাতাল হওয়া চলবে না। তার কোনো উপায় আছে? বিরক্ত কণ্ঠে খুদুক্তি করল উলফ। জর্জিয়াস তো এখনো মদ নিয়ে এলো না, স্বাদ পরখ করবার উপায় নেই। মাতাল হওয়া তো অনেক পরের কথা। হয়তো ভালো দাম পেয়ে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে, হেসে বললেন স্যার অ্যান্ড্রু। সাইপ্রাসের ব্যবসায়ীর পক্ষে সবই সম্ভব। অমন কিছু করলে ব্যাটার মুখ আমি চিবিয়ে খাব। বাড়িতে ফিরে এলো ওরা। এরপর 2 ভাই একত্রে হাজির হলো রোজামন্ডের সামনে। উপহার তুলে দিল ওর হাতে।
ওদেরকে ধন্যবাদ জানালো রোজামন্ড। উপহার খুবই পছন্দ হয়েছে। পছন্দ না হলেও ক্ষতি নেই, ঠাট্টা করল উলফ। এখনো দাম দিইনি কাপড়ের, সোজা ফেরত পাঠিয়ে দেব। হাসল রোজামন্ড। বেলা 2টোয় একজন ভৃত্য এসে জানালো 3 ঘোড়ায় টানা একটা ওয়াগান এসেছে আঙিনায়, সঙ্গে 2জন লোক। নিশ্চয় জর্জিয়াস, বলল উলফ। না, সময় থাকতে এসেছে। ছুটে গেল ও আঙিনায়, পিছু পিছু স্যার অ্যান্ড্রো আর গডউইন। জর্জিয়াসই বটে, সঙ্গে ভূতা চেহারার আরেকটা লোক। ভেড়ার চামড়ায় ভারী আলখাল্লা পড়েছে দুজনে। উলফকে দেখতে পেয়ে লাফ দিয়ে নামল গাড়ি থেকে, মাথা নুইয়ে সম্মান দেখালো। মাফ করবেন স্যার, বলল জর্জিয়াস। আমার কোনো দোষ নেই। এখানকার রাস্তার যে অবস্থা, স্ট্যান্ডগেটের প্রয়োগের বেশিরভাগ মত রেখে আসার পরও এখানে পৌঁছাতে পাক্কা 4 ঘন্টা লেগে গেছে। বেশ কয়েকবার কাদায় আটকে গেছে চাকা। ঘোড়াগুলোর যান বেরিয়ে গেছে গাড়ি টেনে শুকনোয় তুলতে। পুরো ওয়াগনের এখন লক্ষর দশা। যাই হোক, আসতে যে পেরেছি তাই ঢের। স্যার অ্যান্ড্রুর দিকে তাকালো, তারপর ইশারা করল গাড়ি থেকে। এই নিন স্যার, আপনার ছেলের কেনা মদ। ছেলে না, ও আমার ভাইপো, শুধরে দিল স্যার অ্যান্ড্রো। আবার মাপ চাইছি। চেহারার মিল দেখে এই 2 নাইটকে আপনার ছেলে ভেবে বসেছি। সব এনেছেন তো? জিজ্ঞেস করল উলফ। গাড়িতে 5টা বড় বড় পিপে, সেই সঙ্গে ছোট আকারের আরও কয়েকটা পাত্র দেখা যাচ্ছে। না, দুঃখিত, বলল জর্জিয়াস। মাবরুর মাত্র 2 পিপে অবশিষ্ট আছে, বাকিটা প্রায়োরিটি দিয়ে আসতে হয়েছে। তাহলে বাকি পিপেগুলো কিসের? ট্রডিয়াসের পাহাড়ের তৈরি অনবদ্য এক পানীয়ের। এই জিনিস তো আমি চাইনি, বাধা দিয়ে বলল উলফ, বিরক্ত হয়ে উঠেছে। কেন এনেছেন? চাননি? বোকা সাজার ভান করল জর্জিয়াস। তাহলে আমারই ভুল। আপনার ভাষা ঠিকমতো জানি না তো, নিশ্চয়ই ভুল শুনেছি। হায় কপাল, এগুলো কান আবার বিচ্ছিরি রাস্তায় ফিরিয়ে নিতে হবে। গদগদ ভঙ্গিতে একটু হাসল সে। যদি কিছু মনে না করেন, জনাব, কি এখান থেকে একটা পিপি নিয়ে আমাকে একটু ভারমুক্ত করবেন? এসব কৌশল কাজে লাগবে না জর্জিয়াস, কড়া গলায় বলল উলফ। মাবরু ছাড়া আর কোনো মদ নেব না আমরা। একটু যেন মনক্ষুণ্ণ হলো বণিক, বলল, বেশ, কিনতে হবে না। একটা পিপি আমি আপনাদেরকে উপহার দিতে চাই। হেসে উঠলেন স্যার অ্যান্ড্রো। ট্রডুয়াসের মদ সম্পর্কে ধারণা আছে আমার বণিক, খারাপ বলা যাবে না মোটেই, কিন্তু বিনে পয়সায় তোমার কাছ থেকে কিছু নিতে চাই না। নিশ্চয়ই তাতে তোমার লোকসান হবে। লোকসানের কথা বলবেন না স্যার, তুয়াজে সুরে বলল জর্জিয়াস। কিসের লোকসান? আপনার মতো মহান লোককে 1 পিপে মদ যদি উপহার দিতে না পারলাম, তাহলে আমি আবার কিসের ব্যবসায়ী? প্লিজ স্যার, ফিরিয়ে দেবেন না? বেশ, তোমাকে অপমান করব না, বললেন স্যার অ্যান্ড্রো। তবে বিক্রি করার মতো অন্য কিছু যদি থাকে তোমার কাছে, তাহলে তা কিনতে চাই। থাকবে না কেন? অবশ্যই আছে। উৎফুল্ল হয়ে উঠেছে জর্জিয়াস। নাইটদের পিছু পিছু বেরিয়ে আসা রোজামুনকে দেখল সে। সুন্দর সুন্দর কাপড় আছে, ওই লেডি তা দিয়ে মনের মতো পোশাক বানাতে পারবেন। আর আছে প্রাচ্যের গালিচা, যার উপর দাঁড়িয়ে ভণ্ড নীরব শয়তান অনুসারীরা প্রার্থনা করে। মনে হচ্ছে তুমি সাচ্চা খ্রিস্টান, গম্ভীর গলায় বলল স্যার অ্যান্ড্রো। তাই বলে মুসলমানদের নবীকে ভণ্ড কিংবা ওদেরকে শয়তান বলা উচিত হচ্ছে না তোমার। মুসলমানদের রীতি রেওয়াজ সম্পর্কে ধারণা আছে আমার। শত্রু হলেও ওদেরকে শ্রদ্ধা করি আমি। বিপদগামী মুসলমান যেমন আছে, তেমনি সৎ এবং সজ্জন মুসলমানেরও কমতি নেই দুনিয়াতে। আমিও একমত, সায় দিল গডউইন। ভ্রু কুচকে ওদের দিকে তাকালো বণিক,
বলল, পবিত্র নাগরীর উদ্ধারকর্তারা কিন্তু অন্যরকম ধারণা পোষণ করেন। আমাকে সেই রকমই শিক্ষা দেওয়া হয়েছে। যাই হোক, আমি এক নগণ্য ব্যবসায়ী, বেচাকেনা ছাড়া আর কিছু জানি না। এসব বড় বড় ব্যাপারে তর্কে জড়ানো মানায় না আমাকে। সময় পাল্টাচ্ছে, তাই আরও সাবধানে কথা বলা উচিত। আমি দুঃখিত, গাল দেওয়াটা বোধহয় উচিত হয়নি। না, ঠিক আছে, আমরা কিছু মনে করিনি, বললেন স্যার অ্যান্ড্রু। পেঁপেগুলো ভিতরে পৌঁছে দেই? দরকার নেই, আমার চাকররা নিয়ে যাবে। ওরা মাবরু পেঁপে নেক, উপহারটা আমি নিয়ে যেতে পারবো। দুজন ভৃত্যকে ডাকলেন স্যার অ্যান্ড্রু। গাড়ি থেকে মাবরুর পিপে নামালো ওরা। তৃতীয় একটা পিপে নিজের কাঁধে তুলে নিল জর্জিয়াস। ভৃত্যদের পিছু পিছু বাড়িতে ঢুকল। ভূগর্ভস্থ স্টোন সেলারে সব রেখে আসবে। ব্যাটার গায়ে শক্তি আছে? গডউইনকে কোণের খোঁচা দিয়ে বলল উলফ। পিপেটা কত সহজে কাঁধে তুলে নিল দেখেছ? অবাক হচ্ছে না? গডউইন বলল, মদের ব্যবসায়ী, সবসময় পিপে নাড়াচাড়া করতে হয় ওকে। একটু পর ফিরে এলো জর্জিয়াস। গাড়ি থেকে বড় একটা বোচকা নামালো। ভোঁতা চেহারা সহকারীকে বলল, ওয়াগন আর ঘোড়াগুলো দেখে শুনে রাখতে। এই সুযোগে জানা গেল তার নাম পেট্রোস। তারপর বোচকা নিয়ে এলো হল ঘরে। বাঁধন খুলে ভেতর থেকে দামি কাপড় আর গালিচা বের করল। দেখাতে শুরু করলো স্যার অ্যান্ড্রুকে। চমৎকার সব জিনিস। কায়রো, দামেস্কো আর নিকোশিয়ার বাজার ঘুরে জোগাড় করেছে সে। একটা গালিচা পছন্দ হলো স্যার অ্যান্ড্রুর। ঠিক এমন একটা গালিচায় শুয়েই জুবাইদাকে প্রথম দেখতে পেয়েছিলেন তিনি। আবেগপ্রবণ হয়ে পড়লেন। বললেন, ওটা আমি নেব, দামাদামির প্রয়োজন নেই, যা চাইবে তাই পাবে। বড় দয়া আপনার। একগাল হেসে বলল জর্জিয়াস। কয়েকটা কাপড় পছন্দ করল রোজামন্ড। কেনা হলো সেগুলো। দাম মেটাতে মেটাতে সন্ধে ঘনিয়ে এলো। অতিথিরা আসতে শুরু করবে শীঘ্রই। জর্জিয়াসকে বিদায় জানানো হলো। সেও প্রাচ্যের কেতায় সালাম ঠুকল স্যার অ্যান্ড্রুকে। ওয়াগানে চেপে রওনা হয়ে গেল সে। কিন্তু গাড়িটা দৃষ্টিসীমানার আড়ালে যেতেই শোনা গেল বিকট শব্দ। তারপর ভেসে এলো সাপসাপান্ত। সবাই ছুটে গেল ব্যাপার কি দেখতে। গেটে ঠিক বাইরে চাকা ভেঙে পড়ে আছে জর্জিয়াসের ওয়াগন। মদের পিপেগুলো গড়িয়ে পড়ে গেছে রাস্তায়। অচানা ভাষায় ভাগ্যকে গালমন্দ করছে বণিক। স্যার অ্যান্ড্রু আর তার দুই ভাইপোকে দেখে করুণ গলায় বলল, কপাল দেখুন স্যার, চাকা ভাঙার আর সময় পেল না। সূর্য ডুবতে বসেছে। এখন আমি কারিগরই বা কোথায় পাব? আমার মদ, অমূল্য কাপড় আর গালিচা, এসব নিয়ে কোথায় যাব? মায়ে হলো স্যার অ্যান্ড্রুর। নরম গলায় বললেন, মন খারাপ করো না, ভাগ্যের উপর তো কারো হাত নেই। এসো, আজ রাতটা আমার বাড়িতেই কাটিয়ে যাও। ক্রিসমাসের ভোজে তুমি আমার ভৃত্য আর মেহমান। কাল না হয় চাকা মেরামত করে চলে যেও। ছিছি, এসব কি বলছেন? বিব্রত হল জর্জিয়াস। আমরা আপনার মেহমান হতে যাব কেন? বড়জোর আশ্রিত হতে পারি। ভোজের দরকার নেই। দুমুঠো খাবার আর রাতে থাকার জন্য আস্তাবলের একটা কোনো কোনা পেলেই খুশি হব। কোনো আপত্তি শুনতে চাই না, কপট ধমকে সুরে বললেন স্যার অ্যান্ড্রু। তোমার ভৃত্য আর আমার ভৃত্যদের সঙ্গে থাকবে, আর তুমি থাকবে আমাদের সঙ্গে। তোমার মুখে সাইপ্রাসের গল্প শুনবো আমরা। এসো, ভিতরে এসো। মাল সামান নিয়ে চিন্তা করো না, ওগুলো সামনে রাখা হবে। আপনাদের হাতে শিরোধার্য, মাথা নুইয়ে বলল জর্জিয়াস। ফিরল নিজের সহকারীর দিকে। পেট্রোস, ভদ্রলোক কি বলেছেন বুঝতে পেরেছ? আজ রাতের জন্য আমরা ওর অতিথি। এখানে অপেক্ষা করো, গাড়ি ঘোড়া আর মালামাল নেবার জন্য লোক পাঠাচ্ছি। দুর্বোধ্য ভাষায় কি যেন বলল পেট্রোস। অনুবাদ করে শোনাল জর্জিয়াস। ও জানতে চাইছে থাকা খাওয়ার বাবদ কত টাকা দিতে হবে। কিসের টাকা? ভ্রু কোচকালেন স্যার অ্যান্ড্রু। আমি কি টাকা চেয়েছি? কিছু মনে করবেন না জনাব,
ব্যাটা একেবারে অশিক্ষিত, বর্বর, বিশ্বাসই করতে পারছে না বিনে পয়সায় কেউ কাউকে খেতে কিংবা থাকতে দিতে পারে। আমি বুঝিয়ে দিচ্ছি ওকে। হড়বড় করে এক গাদা কথা বলল জর্জিয়াস তার ভৃত্যের ভাষায়। পেট্রোস কি বুঝল কে জানে, মুখ কালো করে ফেলল, মনক্ষুণ্ণ হবার ভঙ্গিতে উল্টো ঘুরে দাঁড়াল। কি হলো আবার? জিজ্ঞেস করল উলফ। কিছু না, বলল জর্জিয়াস। মাথা গরম টাইপের লোক তো, বকা দিয়েছি বলে রেগে গেছে। থাকুক ওভাবেই, একটু পর ঠিক হয়ে যাবে। চলুন আমরা যাই। বণিককে বাড়িতে নিয়ে এলো নাইটরা। হল ঘরে বসে গল্প মশগুল হয়ে গেল। সাইপ্রাস নিয়ে কথা শুরু হলো। একটু পর বদলে গেল প্রসঙ্গ। গ্রিক এবং ল্যাটিন চার্চের অনুসারীদের মধ্যকার বিভেদ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা শুরু করল জর্জিয়াস। মনে হলো বিষয়টাতে সে ছোটখাটো একজন বিশেষজ্ঞ। বলল, খ্রিস্টানদের এই বিভেদের সুযোগ নিয়ে সালাদিন সাইপ্রাস আক্রমণ করে বসেন কিনা এই নিয়ে তার দেশবাসী আতঙ্কিত। আধার নেমে এলে আলাপ আলোচনায় ইতি ঘটল। অতিথিরা এসে পড়েছেন। জর্জিয়াসকে শৌচাগার দেখিয়ে দেওয়া হলো। সেখান থেকে হাত মুখ ধুয়ে এসে চলে এলো ভোজে যোগ দিতে। খাবার ঘরে বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে, তার উপর প্রধান টেবিল। 6টা চেয়ার দেওয়া হয়েছে, তাতে ডার্সি পরিবারের 4 সদস্য, স্টিপল চার্চের চ্যাপলিন, ম্যাথিউস আর জর্জিয়াস বসবে। মঞ্চের সামনে রয়েছে বড় আরেকটা টেবিল, ওটা ডার্সিদের জমিদার প্রজা আর অন্যান্য অভ্যাগত অতিথিদের জন্য। কামরার একেবারে শেষ প্রান্তে রয়েছে বাড়ির ভৃত্যদের বসার ব্যবস্থা। ওরাও অংশ নিয়েছে ক্রিসমাসের ভোজে। সবাই আসন গ্রহণ করলে চ্যাপলিন প্রার্থনা বাক্য শোনালেন। তারপর শুরু হলো ভোজ। প্রথমে আলো হলো মাছ, সঙ্গে পাউরুটি। এরপর এলো নানা রকম মাংস। সবশেষে এলো পেস্ট্রি, বাদাম আর আপেল। পাশাপাশি জর্জিয়াসের কাছ থেকে কেনা মাব্রু মদও পরিবেশন করা হলো। প্রধান টেবিলে স্যার অ্যান্ড্রো আর রোজামন্ড অবশ্য মদ খেল না। বৃদ্ধ নাইটের পেটে মদ সহ্য হয় না, আর রোজামন্ডেরও তা অপছন্দ। সম্ভবত ওরা প্রাচ্য দেশীয় রক্তের প্রভাব ওটা। খাওয়া দাওয়ার পাশাপাশি হাসি ঠাট্টা আর গল্পগুজবে মত্ত হয়ে উঠল সবাই। স্যার অ্যান্ড্রো থেকে শুরু করে প্রত্যেকে হালকা মেজাজে রয়েছে। উলফ আর গডউইন ও হাসছে অবিরাম, মাঝে মাঝে চোরা চোখে তাকাচ্ছে রোজামন্ডের দিকে। ওদের উপহার দেয়া জামাকাপড় ওড়নার মতো জড়িয়েছে ও গায়ে, দেখাচ্ছে স্বর্গের অপ্সরার মতো। ভোজ প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় প্রায় লাফিয়ে উঠল জর্জিয়াস। বলল, ট্রুডিওসের মত ওটা তো আনাই হয়নি। স্যার অ্যান্ড্রো, আপনার অনুমতি পেলে মদটা আমি চাখাতে চাই সবাইকে। নিশ্চয় নিশ্চয়, বললেন স্যার অ্যান্ড্রো। নিয়ে এসো। খাবার ঘর থেকে বেরিয়ে গেল জর্জিয়াস। একটু পর ফিরে এলো তার পিপে নিয়ে। ধীরে ধীরে সবার গ্লাসে পরিবেশন করা হলো ট্রুডিয়াসের মত। অতিথি তো বটেই, ভৃত্যদের মাঝেও দেয়া হলো। সৌজন্য রক্ষার জন্য স্যার অ্যান্ড্রো সামান্য নিলেন। রোজামুন্ড অবশ্য মদ খেতে রাজি হল না কিছুতেই। হাতে গ্লাস উঁচু করে ধরল বণিক। বলল, প্রিয় বন্ধু এবং উপস্থিতি সজ্জনেরা, আসুন পান করে আমাদের মেজবানির উদ্দেশ্যে। স্যার অ্যান্ড্রো ডার্সি, মহান দয়াল নাইট, প্রাণ ভরে পান করুন, কারণ এমন মদ আর কখনো চাকবার সুযোগ পাবেন না আপনারা। হৈ হৈ করে উঠল অতিথিরা। এক চুমুকে খালি করে ফেলল গ্লাস। স্যার অ্যান্ড্রো চুমুক দিলেন, তবে অতি সামান্য, কিন্তু জর্জিয়াস তার গ্লাসে ঠুট ছোঁয়ায়নি। মদ কোথায়? হে তো অমৃত, বলে উঠল উলফ। ঠিকই বলেছ ভায়া, চ্যাপলিন একমত হলেন। স্বর্গের ঝর্ণা বোধহয় এমন সুস্বাদুই হয়। নিচ থেকেও প্রশংসার বন্যা বয়ে গেল, তবে তা ক্ষণিকের জন্য। আচমকা মাতালের মতো দুলতে শুরু করল সবার শরীর। কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এলো। একে একে অচেতনের মতো ঢলে পড়তে শুরু করল ভোজন সভার প্রতিটি মানুষ। কি হচ্ছে এসব? বিস্মিত কণ্ঠে বলল রোজামুন্ড। সবাই বেহুশ হয়ে যাচ্ছে কেন? গডউইন আর উলফ ওর চোখের সামনে মুখ থুবড়ে পড়ল টেবিলের উপর। মাত্র এক চুমুক খেয়েছেন, তাতেই স্যার অ্যান্ড্রুর ঘোরের মতো অনুভব করছেন। জর্জিয়াসের দিকে তাকালেন।
তোমার মত তো মনে হচ্ছে ভীষণ কড়া, বণিক। কড়া নয় স্যার, মুচকে হাসলো জর্জিয়াস। বলুন, ঘুম পাড়ানি। চমকে উঠল রোজামন্ড, চেঁচিয়ে বলল, বাবা, বেইমানি করা হয়েছে আমাদের সঙ্গে, মদের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দেওয়া হয়েছে। কি? দৃষ্টি বিস্ফারিত হয়ে গেল স্যার অ্যান্ড্রুর। কথাটা কি সত্যি, জর্জিয়াস? ক্রূর হাসি ফুটল বণিকের ঠোঁটে। খুব শীঘ্রই জানতে পারবেন। মঞ্চ থেকে লাফ দিয়ে নেমে পড়ল সে, ছুটে গিয়ে খুলে দিল কামরার দরজা। মুখের কাছে একটা ছোট বাঁশি তুলে বাজালো, তারপর চিৎকার করল, বন্ধুরা জলদি এসো, পৃথিবীর গোলাপ বালবেকের সাহায্যে অপেক্ষা করছেন। আমাদের মালিক সুলতান সালাদিনের কাছে নিয়ে যেতে হবে ওকে। পর মুহূর্তে দরজা দিয়ে একদল সশস্ত্র লোক ঢুকে পড়ল। তাদেরকে নেতৃত্ব দিচ্ছে পেট্রোস ছদ্মনামধারী সেই ভৃত্য। বাবা, ভয়ার্ত গলায় ডেকে উঠল রোজামন্ড। সঙ্গে সঙ্গে ঘোর কেটে গেল স্যার অ্যান্ড্রুর, যেন ঘুম থেকে জেগে উঠল এক হিংস্র সিংহ। এমন দৃষ্টিতে গর্জে উঠলেন তিনি। লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, মেয়ের হাত ধরে বললেন, এসো আমার সঙ্গে। মঞ্চ থেকে নামলো দুজনে, ছুটতে শুরু করলো। খাবার ঘরের দ্বিতীয় দরজায় বেরিয়ে এলো ওরা করিডোরে। হল্লা করে ওদেরকে ধাওয়া করল শত্রুরা। বাড়ির সদর দরজা দিয়ে যাবার চেষ্টা করলো দুজনে, কিন্তু কিছু দূর যেতেই দেখা গেল অস্ত্রধারী আরেক দল লোক পথ আটকে রেখেছে। উপায়ন্তর না দেখে মোড় ঘুরলেন স্যার অ্যান্ড্রু। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেন, মেয়েকে নিয়ে ঢুকে পড়লেন নিজের শয়ন কক্ষে। তাড়াতাড়ি, বললেন তিনি, সাহায্য করো আমাকে। দুজনে ঠেলে বন্ধ করে দিল কামরার দরজা, তুলে দিল ছিটকিনি। পর মুহূর্তে কেঁপে উঠল পাল্লা। শত্রুরা ঝাঁপিয়ে পড়েছে। মরমর করে উঠল কাঠ, কবজা ক্যাচকোচ করে উঠল, চাপ সহ্য করতে পারছে না। এদিকে, মেয়েকে ডাকলেন স্যার অ্যান্ড্রু। ভারী একটা টেবিল আছে কামরায়, সেটা টেনে নিয়ে গেল ওরা দরজার সামনে। পাল্লার গায়ে ঠেস দিয়ে রাখল। চেয়ার সোফাও নিল ওখানে, স্তূপ করে রাখল টেবিলের পাশে। কিছুটা হলেও শত্রুদের সময় লাগবে ওর বাধা বেরোতে। এবার কি? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল রোজামন। কামরার ভিতর চঞ্চল দৃষ্টি বোলালেন স্যার অ্যান্ড্রু। বললেন, পালাবার পথ নেই, লড়াই করতে হবে, এসো। আলমারি থেকে লোহার বক্ষবরণ ডাল তলোয়ার বের করলেন স্যার অ্যান্ড্রু। মেয়ের সাহায্য নিয়ে পরে ফেললেন বক্ষবরণটা। এক হাতে ঢাল, অন্য হাতে তলোয়ার নিলেন। বললেন, দূরে সরে যাও, তলোয়ার কোপ যেন না লাগে তোমার গায়ে। কাঁপতে থাকা দরজার পাল্লার দিকে তাকালো রোজামন, উদ্বিগ্ন গলায় বলল, ওরা সংখ্যায় অনেক বেশি বাবা। জানি। দাঁতে দাঁত পিষলেন বৃদ্ধ নাইট। উলফ আর গডউইন থাকলে বদমাইশগুলোকে একটা শিক্ষা দিতে পারতাম, কিন্তু নেই যখন, কি আর করা, একাই লড়তে হবে আমাকে। না, আমি আছি তোমার সঙ্গে। আলমারি থেকে একটা ধনুক বের করল রোজামন, সঙ্গে তুন ভর্তি তীর। সাবাস মেয়ে, গর্বের সুরে বললেন স্যার অ্যান্ড্রু। দূরে সরে যাও, কাছে থাকার দরকার নেই, তৈরি হও, ওরা এলো বলে। কামরার এক প্রান্তে চলে গেল রোজামন্ড। পাশেই পড়ার টেবিল, উপরে কাগজ আর কালি কলম রয়েছে। চকিতে একটা চিন্তা খেলে গেল ওর মাথায়। জ্ঞান ফেরার পর উলফ আর গডউইন নিশ্চয় জানতে চাইবে কি ঘটেছে এখানে। চটপট কলম তুলে নিল ও, কাগজে লিখল, সালাদিনের লোকেরা ধরে নিয়ে যাচ্ছে আমাকে, যদি পারো পিছু না ওদের, রোজামন্ড। ওদিকে ধাম ধাম করে প্রচণ্ড শক্তিতে আঘাত করা হচ্ছে দরজার গায়ে। কিছুক্ষণের মধ্যে হার মানতে বাধ্য হল কবজা। বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেল চৌখাট থেকে। কানে তালা লাগিয়ে সামনের দিকে আছড়ে পড়ল পালা। টেবিল, চেয়ার, সোফা সব ছিটকে গেল দুপাশে। ঝট করে সোজা হল রোজামন্ড, ধনুকে তীর পরালো, তাক করল দরজার দিকে।
হৈ হৈ করে কামরায় ঢুকে পড়ল শত্রুর দল, কিন্তু থমকে গেল কয়েক পা এগোতেই। মূর্তিমান দুঃস্বপ্নের মতো ঢাল তলোয়ার বাগিয়ে সামনে দাঁড়িয়ে আছে স্যার অ্যান্ড্রু। দূরে তীর ধনুক উঁচু করে রেখেছে রোজামুন্ড। আত্মসমর্পণ করো, গর্জে উঠল এক দুর্বৃত্ত। সঙ্গে সঙ্গে ধনুকে টঙ্কার উঠল, বাতাস কেটে ছুটে গেল তীর। লোকটার গলা ফুটো করে ঢুকে গেল। আর্তনাদ করতে পারল না বেচারা, ঘরকর করে সামান্য শব্দ বেরোল মুখ দিয়ে। তারপরে হাঁটু মুড়ে পড়ে গেল মেঝেতে। পিনপতন নীরবতা নেমে এলো হামলাকারীদের মধ্যে। শুরুতেই একজনকে হারাতে হবে তা কল্পনা করেনি। শয়তান আর কুচক্রি কুকুরের সামনে আত্মসমর্পণ করি না আমরা, হুঙ্কার ছাড়লেন স্যার অ্যান্ড্রু। আমরা ডার্সি, ডার্সি, ডার্সির মুখোমুখি হও, মৃত্যুর মুখোমুখি হও। ডার্সি পরিবারের যুদ্ধ হুঙ্কার শুনে স্তব্ধ হয়ে গেল দুর্বৃত্তরা। ওভাবেই থাকত যদি না পিছন থেকে গমগম করে উঠত আরেকটা কণ্ঠ। ডার্সির নিকুচি করি। ভিড় ঠেলে সামনে বেরিয়ে এলো জর্জিয়াস ছদ্মবেশ নামদারি লোকটা। মদ বিক্রেতার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। হাত কচলানো অভিনয় করছে না আর, যথার্থ নেতার মতো হাবভাব। আরবিতে হুকুম দিল, অস্ত্র কেড়ে নাও ওর, আটক করো শাহজাদিকে। সালাদিন, সালাদিন মন্তপড়ার মতো উচ্চারণ করল দুর্বৃত্তরা। হামলা করল প্রবল বিক্রমে। বয়স হয়েছে স্যার অ্যান্ড্রুর, কিন্তু দক্ষতায় মরচে পড়েনি। প্রথম সূত্র সামনে পৌঁছতেই আলতো হাতে তুলে আনল ঢাল, তলোয়ার আঘাত ঠেকালেন। তারপর সবেগে ঘোরালেন নিজের তলোয়ার। এক কূপেই ধর থেকে মাথা আলাদা হয়ে গেল লোকটার। মেঝেতে গড়িয়ে পড়ল দেহের দুই অংশ। দ্বিতীয় একজন পাশ কেটে এগোবার চেষ্টা করতেই পড়ে গেল, চেয়ারের সঙ্গে হোঁচট খেল। হুড়মুড় করে পড়ে গেল মেঝেতে। তার দিকে তাকালেন না পর্যন্ত স্যার অ্যান্ড্রু, শুধু বিদ্যুতের মতো তলোয়ার দিয়ে বুক এফুর ওফুর করে দিলেন। তারপর আবার এগোলেন সামনে। গায়ে অসুরের মতো শক্তি ভর করেছে বৃদ্ধ নাইটের। অনায়াসে ঠেকাচ্ছেন আক্রমণ, পাল্টা আঘাত হানছেন। বিপক্ষ পড়ে রয়েছে বেকায়দায়। দরজা দিয়ে একসঙ্গে বেশি মানুষ ঢুকতে পারছে না। ঢুকলেও পড়ে থাকার চেয়ার টেবিলের টপকে ঘিরে ফেলতে পারছে না তাকে। কেউ চেষ্টা করলে হোঁচট খেয়ে পড়ছে। হোঁচট না খেলেও ঘায়েল হচ্ছে রোজামুন্ডের ছোড়া তীরের আঘাতে। একটু পরেই আক্রমণের তোর কমাতে বাধ্য হল দুর্বৃত্তরা। ইতিমধ্যে বেশ কয়েকজনকে হারিয়েছে। একজন বলে উঠল, হইবরুর নাগালের মধ্যে আর যাওয়া যাবে না, বর্ষা ছোড়া ওর দিকে। না, চেঁচিয়ে উঠল রোজামুন্ড। ছুটে এসে পিচার সামনে এসে দাঁড়ালো, আড়াল করল তাকে নিজের দেহ দিয়ে। বেশ সুন্দরী, তাহলে তুমি আগে মরো, বলে বর্ষা তুলল লোকটা। থামো, পিছন থেকে গর্জে উঠল জর্জিয়াস। খবরদার, শাহজাদির গায়ে যেন একটা আচরণ না লাগে। ওর কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু মালিক, উনি তো বুড়োকে আগলে রেখেছেন। তাহলে তোমরা অস্ত্র নামাও, পিছিয়ে এসো, আমি কথা বলবো ওদের সঙ্গে। ইতস্তত করল দুর্বৃত্তরা, তবে আদেশ পালন করল। পিছিয়ে গেল কয়েক কদম। উল্টো ঘুরে পিতার দিকে তাকালো রোজামুন্ড। হাঁপাচ্ছেন স্যার অ্যান্ড্রু। কাছেই পড়ে আছে এক দুর্বৃত্ত। রোজামুন্ডের তীরের আঘাতে উরু এফুর ওফুর হয়ে গেছে। কাতরাচ্ছে ব্যথায়। ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছে প্রতিপক্ষের দিকে। সঙ্গীদের কাছে ফিরে যাবার সাহস পাচ্ছে না, যদি বুড়ো নাইট তলোয়ার চালান। যাও, বললেন স্যার নাইট। আহত মানুষকে আঘাত করি না আমি। মাথা ঝাঁকালো লোকটা। হামাগুড়ি দিয়ে সরে গেল সামনে থেকে। চমৎকার উদারতা, হাততালি দিয়ে বলে উঠল জর্জিয়াস। ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে মুখোমুখি হল পিতা কন্যার। সত্যিকার একজন নাইট বটে আপনি, স্যার অ্যান্ড্রু। আলখাল্লা খুলে ফেলল সে। তলায় দেখা গেল সারাসেন বাহিনীর পোশাক। বক্ষাবরণের উপর শোভা পাচ্ছে পদমর্যাদার আর প্রতীক। আপনার মহানুভবতা আমাকে মুগ্ধ করেছে। এই কাহিনী অবশ্যই আমি আমার সুলতানকে বলবো। তোমার মতো একটা নীচ প্রতারক উদারতার কি বোঝে? সরসে বললেন স্যার অ্যান্ড্রু। হ্যাঁ, স্বীকার করছি আমি প্রতারণার আশ্রয় নিয়েছি, বলল ভুয়া বণিক।
খুব নীচ একটা কৌশল। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই লজ্জার কথা ভুলতে পারবো না, কিন্তু কি করব বলুন? জেনে শুনে পুরো বাড়ি ভর্তি নাইট আর অন্যান্য লোকদের সঙ্গে লড়াইয়ে নামব আমার কজন লোক নিয়ে? ওদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আপনার একার সঙ্গে পেরে উঠছে না। আসলে ওরা সবাই আমার জাহাজের নাবিক, একজনও জাত যোদ্ধা নয়। নদীর তীরের ওই লড়াইয়ের কথা ভাবুন। আপনার দুই ভাইপো কি নাস্তানাবুদনাও করেছে আমাদেরকে। এরপর কি আর ঝুঁকি নেওয়া যায়? ঘুমের ওষুধ মেশানোর মদ, সেজন্যই খাইয়েছে আপনাদের সবাইকে। নদীর ধারে তাহলে তোমরাই হামলা করেছিলে? আচ্ছা, আমার আগেই বোঝা উচিত ছিল। দুজনের বিরুদ্ধে 20 জন এমন কাপুরুষতা তোমাদেরকে মানায়। ভুল বুঝবেন না আমাদেরকে। দেখুন, আমার মালিকের নির্দেশ ছিল বিনা রক্তপাতে শাহজাদিকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। চিঠি একটা দিয়েছিলেন বটে, কিন্তু 16তে ওটা পাঠালেন। আপনারা সতর্ক হয়ে যেতেন, তাই একটা চেষ্টা চালিয়েছিলাম চুপি চুপি ওকে কবজা করার জন্য। স্যার গডউইন আর স্যার উলফের কারণে ব্যর্থ হলাম। উপায় না দেখে চিঠি পাঠালাম আমার লোকের মাধ্যমে। আপনারা সোজা মানা করে দিলেন ওটার জবাবে। শাহজাদিকে পাঠাতে তো রাজি হলেনই না, উল্টো কড়া পাহারা বসালেন যাতে কেউ বাড়ির কাছে ঘেঁষতে না পারে। কৌশলের আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না আমার হাতে। বললাম তো, কাজটা ভালো করিনি, কিন্তু পরিস্থিতি বিচার করে আশা করি ক্ষমা করবেন আমাকে। ক্ষমা? কিসের ক্ষমা? ফুঁসে উঠলেন স্যার অ্যান্ড্রু। আমি তোমার পরিচয় পর্যন্ত জানি না। দুঃখিত, ওটা আমারই ভুল। মাথা নুইয়ে সম্মান দেখালো ভুয়া মনিক। আমি আল হাসান, সুলতান সালাদিনের আমির। আমার উপর বড্ড বিশ্বাস ওর। আজ পর্যন্ত কোনো দায়িত্ব নিয়ে ব্যর্থ হইনি, আজও হব না। তাই শেষবারের মতো মিনতি করছি, স্যার অ্যান্ড্রু, আত্মসমর্পণ করুন। শাহজাদিকে তুলে দিন আমাদের হাতে, তাতে সবারই মঙ্গল। আল্লাহর কাছ থেকে বার্তা পেয়েছেন আমাদের সুলতান। এই মেয়ে বিশাল এক রক্তক্ষয় থেকে বাঁচাবে আমাদের সবাইকে। এটাই বালবেকের শাহজাদির নিয়তি। সিরিয়াতেই ওর সত্যিকারের স্থান, ওখানেই যেতে হবে ওকে। দয়া করে শাহজাদির জন্য আল্লাহর যা নির্ধারণ করে রেখেছেন তার পথে বাধা হবেন না। প্রাণ থাকতে সিরিয়াতে আমি কখনোই যাব না আল হাসান, বলল রোজামন্ড। যদি নিতে হয় আমার লাশ নেবে তোমরা। হাসল আল হাসান। বড্ড ছেলে মানুষের মতো কথা বলছেন শাহজাদি। মানুষের হায়াত মত আল্লাহর হাতে। তিনি না চাইলে সিরিয়া পৌঁছানোর আগে কিছুতেই মৃত্যু হবে না আপনার। স্যার অ্যান্ড্রুর দিকে তাকালো। আপনার জবাব শুনতে চাই আমরা স্যার। নিতান্ত বাধ্য না হলে রক্তপাতে জড়াতে চাই না। আপনি আমার বেশ কয়েকজন লোককে খুন করেছেন, সেটাও ভুলে যেতে রাজি আছি। শান্তির প্রস্তাব দিচ্ছি আমার সুলতানের পক্ষ থেকে। ওটা গ্রহণ করবেন নাকি মৃত্যুকে বেছে নেবেন, সেটা এখন আপনার মর্জি। হাতের তলোয়ার উঁচু করলেন স্যার অ্যান্ড্রু। বললেন, শোনো আল হাসান, বয়স কম হয়নি আমার। এমনিতেই কবরে এক পা দিয়ে রেখেছি। মৃত্যুর ভয় আর দেখিও না আমাকে। বহুদিন আগে আমি প্রতিজ্ঞা করেছি বিধর্মীদের সামনে কখনো মাথা নত করব না। আজ সে প্রতিজ্ঞা ভঙ্গ করার কোনো ইচ্ছে নেই। যতক্ষণ এই তলোয়ার তোলার শক্তি আছে ততক্ষণ আমার মেয়েকে রক্ষা করব, হোক সেটা শক্তিমান সালাদিনের বিপক্ষে। যা খুশি করো তুমি, আমি তৈরি আছি। বেশ। বিষাদ ভর করল আল হাসানের চেহারায়। আপনি সাক্ষী রইলেন শাহজাদি, যা ঘটবে তাতে আমার আর কোনো দোষ নেই। আপনার বাবার মৃত্যুর দায় সম্পূর্ণই ওর নিজের, আর আপনার উপর বর্তাবে। গলায় ঝোলানো বাঁশি তুলে নিল সে ঠোঁটে, ফু দিল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদরিন এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি।